একটি সম্ভাবনার দ্বার এবং তার অবদান অর্থনীতিতে সত্যি আশ্চর্যজনক। কিন্তু একটি দুষ্ট চক্রের ফাঁদে সেই খাতটি নিয়ে আপনার এবং আমার মধ্যে কোনো অবিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে না তো? সুপ্রিয় দর্শক, কথা বলছি ই কমার্স নিয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেই বিষয়টি হচ্ছে ই কমার্স, সম্ভাবনার দ্বার ও ফাঁদ। সঙ্গে রয়েছে আমি সঞ্জিদা শম্পা। আর এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সাইকা শাহরিন, উদ্যোক্তা। আরো রয়েছেন কাকলি তালুকদার, স্বত্বাধিকারী কাকলি স্যাটেয়ার। আপনাদের দুইজনকে স্বাগত আজকের এই আয়োজনে। অনেক ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর। জি, আপনাদের দুইজনকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত ব্যস্ত সময়ে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রথমে আসলে সাইকা শাহরিন আপুর কাছে চলে যাব। আপনি একজন অনলাইন উদ্যোক্তা। এমন জি একটি সময় যাচ্ছে যেখানে ই কমার্স নিয়ে আসলে দ্বিধার একটি জায়গা তৈরি হয়েছে। ঠিক এই সময়টাতে আসলে আপনার অর্ডারটি কেমন আসছে, এবং আরেকটি প্রশ্ন যোগ করতে যাচ্ছি, সেটি হচ্ছে আপনারা যেহেতু একটু অনলাইন ব্যবসা করেন এবং গ্রাহকদের সাথে আপনাদের একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, তারা আসলে এখন এই খাতটি নিয়ে কি বলছে, আপনাদের সাথে কি কথা বলছে যে আমরা আসলে অর্ডার নিয়ে বিশ্বাস করতে পারছি কি না? আচ্ছা, প্রথমেই বলছি আমার উদ্যোগের নাম হচ্ছে দিশাস রোড ব্লগস। আমার এই উদ্যোগটি হচ্ছে এফ কমার্স মানে ফেসবুকে। তো ফেসবুক বেস এই পেজটি আমি যখন শুরু করি সেটা মনে করেন 2005-06 সালে। তো এখনো 16-17 বছর হয়ে গেছে এটা। তো আস্থার জায়গা তৈরি করার ক্ষেত্রে বলবেন যে একটা বড় সময় কিন্তু আমি পেয়েছি এটা তৈরি করার আস্তে আস্তে। হ্যাঁ, শুরুতে হচ্ছে অর্ডারের ব্যাপারটা যেরকম ছিল যে মানুষজন কাপড় অর্ডার করবে, সে কাপড়টা আসলে হাতে না ধরলে আমাদের দেশের মানুষ আসলে বুঝতে পারে না যে কাপড়ের কোয়ালিটি কেমন হবে, পরলে আরাম লাগবে কিনা এইসব। তো এই কারণে শুরুতে একটু সমস্যা হতো। কারণ হচ্ছে আমি রেডিমেড কাপড় যেমন বিক্রি করি, তেমন হচ্ছে আমি চাইলে গজ কাপড়ে বিক্রি করতে পারি। তো আমি যেটা বলতাম তাদেরকে যে আপু আপনি একটা ছোট অর্ডার প্রথমে দিয়ে দেখেন, আপু বা ভাইয়া যিনি দিতে চান। তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনার যদি পছন্দ হয় তো ফার্দার আপনি আমার কাছ থেকে আরো কিছু নিতে পারেন। এখন আস্থার জায়গা যদি বলেন তাহলে সেটা আস্তে আস্তে তৈরি করতে হয় নিজের প্রোডাক্টের কোয়ালিটি দিয়ে। সেটা আসলে আপনার কোনো ইজি ওয়ে নাই আমার কাছে যেটা মনে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে অর্ডারের ব্যাপার যদি বলেন, এই করোনার তো আসলে প্যান্ডেমিকের চলে আসছে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে এখন, তাই না? এই মুহূর্তে আমাদের হাতে যে অর্ডার আছে 2 বছর আগে অবশ্যই তার চেয়ে অনেক বেশি ছিল। এখন কিন্তু অর্ডারটা অনেকখানি কমেছে, তবে আশা করা যাচ্ছে যেহেতু স্কুল কলেজ ইউনিভার্সিটি ইভেন অফিস এখন খুলে যাচ্ছে, আস্তে আস্তে আমরা আবার অর্ডারের আগের সেই আহ মানে যেভাবে জোয়ারের মতো অর্ডার আসতো সেটা এখন আর আসে না। আমরা আশা করছি যে আমাদের সেই ই কমার্সের জোয়ারটা আবার আসবে। কারণ যত কিছুই বলেন না কেন আপু, একটা ব্যাপার আছে যেটাকে আমরা বলি হচ্ছে ইকোনমিক্স ভাষায় অপরচুনিটি কস্ট। মানে আপনি একদম। বাসায় বসে আপনার নিজের মাপে একটা তৈরি পোশাক পেয়ে যাচ্ছেন আপনার পছন্দ মতো কাপড়ে এবং পছন্দের ডিজাইনে। এই জিনিসটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। যদি আপনি সেখানে কোয়ালিটিটা যোগ করতে পারেন যে আপনি এই কাপড়টা কয়েকবার পরতে পারছেন, ধুতে পারছেন, মানুষকে দেখাতে পারছেন, মানুষ আপনাকে আপনার উদ্যোগ নিয়ে আপনার কাজ নিয়ে প্রশংসা করছে, তখন কিন্তু আপনার নিজের থেকে একটা এই তৈরি হবে যে হ্যাঁ ই কমার্সে আরেকটু আমি হয়তোবা আমি আজকে আপনি আমার থেকে নিয়েছেন, কালকে আপনি কাকুর কাপড় থেকে নেবেন। কারণ আমি আপনাকে যে বিশ্বাসযোগ্যতাটা দিব সেটা কিন্তু আরেকজনের ব্যবসার জন্য ভালো। মানে তাহলে আমি আপু কিন্তু আরেকটু একা যদি আমার যোগ ব্যবসাটাই করি, করছি না। আহ, আপনি বিশ্বাসযোগ্যতার কথা বলছেন, এরপর এই বিশ্বাসটা জি আসলে কিন্তু যেটা বললেন যে আমাদের আসলে একটা নির্দিষ্ট সময় লাগে, সেটা আস্তে আস্তে তৈরি হয় গ্রাহকদের তৈরি মধ্যে। করতে তাহলে যদি আমি আপনার বিশ্বাসের জায়গা বলি, তাহলে হচ্ছে এগুলো হচ্ছে সেই ধরনের গ্রাহক যারা আসলে দীর্ঘদিন ধরে আপনার থেকে পণ্যটি কিনছেন। জি আজকে হঠাৎ যদি আমি একজন নতুন গ্রাহক হয়ে থাকি, দিশাস যে ওয়ার্ল্ডটি রয়েছে অথবা আপনার যে উদ্যোক্তার জায়গাটি রয়েছে, সেই পেজে যখন আমি কোনো পণ্য দেখব, আমার মাথায় কিন্তু তখন একটা আসবে ই কমার্স নিয়ে একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তখন কিন্তু আমি ভাববো, এই ভাবনাটি আসলে পেয়েছেন কিনা আপনারা এই মুহূর্তে, আমি আসলে এই জিনিসটা আসলে বেশি করে জানতে চাচ্ছিলাম। এটা তো অবশ্যই পেয়েছি আপু। কারণ হচ্ছে কি এখন এই যে ধরেন যে নতুন যে উদ্যোগগুলো আসছে, অনেকগুলো ই কমার্স সাইটের যে বড় একটা আমরা দেখলাম যে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে একটা বড় লোকসান হলো অনেকগুলো মানুষের। সেক্ষেত্রেও আমি এটা দেখেছি যে আমি যখন বলছি যে আপনি যখন একটা কাস্টমাইজ অর্ডার করবেন তখন আপনাকে বেশ কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। সেই সময়টাতে আমাদের উদ্যোগের উপরে মানুষের কিন্তু একটা দুশ্চিন্তা থাকে যে হ্যাঁ টাকাটা অ্যাডভান্স করছে, সে হোক সেটা খুব অল্প টাকা, বাট টাকা তো আসলে মানুষ নিজেই ইনকাম করছেন, রাইট? তো তখন আমি যেটা বলি যে আপু আমার প্রোডাক্টের একটা আপু বা ভাইয়া আমার প্রোডাক্টের একটা সুবিধা আছে যে আপনি
আপনার যখন আপনি ডেলিভারিটা নিচ্ছেন তখন ডেলিভারি মানের সামনে চেক করে যদি আপনার কাছে কোয়ালিটি ভালো না হয়, আপনি আমার সাথে কথা বলে তখন সেটাকে রিটার্ন করতে পারবেন, সেটা কোনো সমস্যা নেই। মানে আমরা একটা ফ্রেম দেই, একটা উইন্ডো দেই, যেন ওনাদের একটা আস্থার জায়গা তৈরি করতে পারি। এটা কিন্তু আমাকে করতে হবে। আদারওয়াইজ যেটা হচ্ছে যে, হ্যাঁ, যদি কাস্টমাইজ অর্ডার হয় সেক্ষেত্রে আমি তাকে কাপড় দেখিয়ে নিব, যতখানি ভাবে সম্ভব আমি তার আস্থা অর্জন করার চেষ্টা করব আমার পক্ষ থেকে। আবার আপু, আবার একটা জিনিস যদি বলেন তাহলে কিন্তু আরেকটা ব্যাপারও আছে। অনেক সময় অনেক কাস্টমারও থাকেন যারা হচ্ছে বড় একটা অর্ডার দিয়ে পরে কিন্তু তাকে আর রিচ করা যায় না। তো সেটাও কিন্তু আমাদের উদ্যোক্তাদের জন্য একটা বড় সমস্যা। তো সেক্ষেত্রে ওই অ্যাডভান্স নেওয়াটা আসলে করতেই হয়, সেখানে আর কিছু করার নেই। আর উদ্যোগের ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা বলতে পারি যে আপু, আপনি যখন, আপু বা ভাই, আপনি যখন রিসিভ করবেন প্রোডাক্টটা, আপনি আপনার পছন্দ মতো চেক করে নেবেন। ডেলিভারি ম্যানের সামনে চেক করে তখন যদি পছন্দ না হয় আপনি আমার সাথে কথা বলেন, কি সমস্যা হয়েছে আমি যদি সলভ করতে পারি করে দিব। এইটুকু আসলে আমরা দিতে পারি, আর এই সার্ভিসটা আমরা দিতে পারি। এটা হচ্ছে কথা। চলে আসবো কাকলি তালুকদার, আপনি একটি অ্যাটেয়ার স্বত্বাধিকারী। আপনার কাছে জানতে চাচ্ছি, একটি পণ্য বিক্রি করার জন্য আসলে গ্রাহক আকর্ষণটা খুব জরুরি, আমরা সকলেই জানি। কিন্তু গ্রাহক আকর্ষণটা কি আসলে আপনাদের ব্যবসা পণ্য বিক্রি করার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে কিনা, যদি একটু বলতেন। ধন্যবাদ আপু। উম, সে খুব ভালো প্রশ্ন। আমি বলবো যে গ্রাহককে আকর্ষণ করি আমরা মূলত আমাদের পণ্যের ছবি দিয়ে, আসলে পণ্য দিয়ে না। আমরা মূলত পণ্যের ছবিটা হচ্ছে সেল করি। তো এখানে গ্রাহক আকর্ষণের ব্যাপারে সাথে সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমার গ্রাহককে আকৃষ্ট করতে গিয়ে আমার পণ্যটাকে যেন এমন ভাবে উপস্থাপন না করি যখন গ্রাহকের এক্সপেকটেশনের সাথে রিয়েলিটির কোনো মিসম্যাচ হয়ে যাবে, এই জিনিসটা যেন ক্রিয়েট না হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তখন হচ্ছে কিন্তু আমার ফটোগ্রাফিটা ভালো করতে হবে অবশ্যই। এই যে আমি একটা পণ্য নিয়ে আসলাম বা আমি একটা পণ্য মেক করলাম, আমি বিছানার উপর রেখে একটা ছবি তুলে আপ করে দিলাম, বিষয়টা যেন এমন না হয়। ফটোগ্রাফিটার মধ্যে একটা আর্ট থাকতে হবে এবং প্রফেশনালিজম থাকতে হবে। যখন আপনার প্রফেশনালিজম মেনটেন হবে এবং পণ্যের আহ আমরা তো জানি যে ডিভাইসের কারণে ছবি হয়তো কালার একটু 19-20 হয়, এবং এই জিনিসটা আপনার কাস্টমারকে জানাতে হবে যে হ্যাঁ, ডিভাইসের কারণে 19-20 হতে পারে, কিন্তু কখনো এটা 18-20 হবে না। তখন যদি আপনার কাস্টমার আগ্রহী হয়, আকৃষ্ট হয়, দেন ইটস ওকে। আর যদি মনে হয় যে না, আমার কোনো কারণে আমার ডিভাইসে যে ছবিটা আসছে, গ্রাহকের ডিভাইসে সেই ছবিটা আসে নাই, এবং গ্রাহকের সন্তুষ্টি আমি পাচ্ছি না, তখন আমরা কোনো আর্গুমেন্টে যেন না যাই। হ্যাঁ, আমরা এরকম ধরেই নিব যে 5% গ্রাহক আমাদের পণ্য দেশ সন্তুষ্টি তাদের সন্তুষ্টি অর্জন করতে পারবো না। কিন্তু আমরা ধরে নিয়ে এখানে আমরা কোনো আর্গুমেন্টে যাব না, আমরা বলবো ঠিক আছে, প্রোডাক্টটা রিটার্ন দিয়ে দেন, আমি টাকা ব্যাক করছি। আপনি যদি একবার এরকম করেন বা আমি যদি একবার এমন করি আমার কোন কাস্টমারের সাথে, সে কিন্তু আমার উদ্যোগের প্রতি তার নেগেটিভিটিটা যদি থাকে 80%, সেখানে 20% নেমে আসবে। কারণ কি, আমি আমার কমিটমেন্ট ঠিক রেখেছি, এবং যেহেতু তিনি সন্তুষ্ট নয়, আমি এটা ওনার টাকাটা আমি ব্যাক করেছি, আমার প্রোডাক্ট আমি রিটার্ন নিয়েছি। নেক্সট টাইম যদি উনি কোনো পণ্যের জন্য কোনো উদ্যোক্তাকে খুঁজেন, একবার হলে আমার উদ্যোগের কথা ওনার মাথায় আসবে, আচ্ছা প্রথমবার আমি স্যাটিসফাইড না, আমি সেকেন্ড টাইম ট্রাই করে দেখি। এবং সেখানে আরো হয়তো উনি ভিডিও যেতে পারেন, বা কোনো রিয়েল কোনো ফিচার যেতে পারেন যে এই কালারটার সাথে এটা ম্যাচ হয় কিনা বা কতটা ডিফারেন্স হতে পারে। তখন আমাদের আরো ফ্লেক্সিবল হতে হবে। তো গ্রাহক আকৃষ্ট ব্যাপারে আমি এটাই বলবো যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি, হ্যাঁ, ফটোগ্রাফি তো অবশ্যই ব্যাপার আছে, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে কখনোই আপোষহীন হওয়া উচিত না। প্লাস প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার পরে আমার দায়িত্ব শেষ হয়ে যাবে না। তিনি পেলেন, স্যাটিসফাইড হলেন, ইটস ওকে, বাট আমার দায়িত্ব এটা যে আমার সার্ভিস নিয়ে তিনি কতটা স্যাটিসফাইড, এবং ওনার পরামর্শ আমার অবশ্যই কাম্য হবে। যে যে সার্ভিসটা আমি দিয়েছি সেখানে শুধু আমার নিজের ব্যক্তিগত ইনভলভমেন্ট নাই, সেখানে কুরিয়ার এজেন্সির একটা ইনভলভমেন্ট আছে, সেখানে তার কোনো কমপ্লেন আছে কিনা সেটা আমাকে জানতে হবে, এবং আমার বেটার সার্ভিসের জন্য আমি কি করতে পারি তার পরামর্শ আমাকে জানতে হবে। এবং হ্যাঁ, আমি যে পণ্যটা দিয়েছি সেটা ইউজের ক্ষেত্রে তিনি কিভাবে ইউজ করলে, কিভাবে যত্ন নিলে জিনিসটা দীর্ঘস্থায়ী হবে, ভালো থাকবে, সে ব্যাপারে আমি পরামর্শ দিতে পারি, টিপস দিতে পারি। যেটা আমার অনলাইন হোক বা অফলাইন, আমি কোনো পেপারে লিখে প্রিন্ট করে সেটা আমি প্রোডাক্টের সাথে দিয়ে দিতে পারি। এটাতে কিন্তু উনি এক্সট্রা, আমার প্রোডাক্টে এক্সট্রা ভ্যালু অ্যাড হবে, প্লাস এক্সট্রা সার্ভিসও উনি পাবেন, একটা আস্থার জায়গা তৈরি হবে। তো আমি মনে করি যে কাস্টমারকে আকৃষ্ট করার জন্য না,
আপনার উপর একটা ট্রাস্ট তৈরির জন্য একটা পেজের এই যে আপু যেটা সাইকা আপু যেটা বলেছেন যে আমার কাছ থেকে পণ্য নিয়ে যদি উনি স্যাটিসফাইড হন, নেক্সট টাইম অনলাইনে কেনাকাটার উপর ওনার আস্থাটা চলে আসবে। শুধু আমি না, আরো 10 জন বিক্রেতা উপকৃত হবে। ওভারঅল ই কমার্স ইন্ডাস্ট্রিতে এটা পজিটিভ এফেক্ট করবে। এই জিনিসটা আমাদের সবারই মাথায় রাখতে হবে। ধন্যবাদ। জি, আসলে পজিটিভ ইফেক্টটা আসলে খুবই জরুরি এবং ক্রেতার আস্থা অর্জনটাও জরুরি। আমরা যদি একটু অর্থনৈতিক টার্মের দিকে চলে যাই আপু, সেটি হচ্ছে আমি কাকলি আপুর কাছেই জানতে চাচ্ছি, সাইকোলজিক্যাল প্রাইসিং একটি বিষয় আছে এবং আমরা যেটা আসলে দেখেছি যে ই কমার্স, কিছু কিছু ই কমার্স সাইট গুলোতে আসলে যেগুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে এখন, অফারের যে ব্যবস্থাটি, এটি আসলে ব্যবসার জন্য জরুরি, আমি বলছি না এটা জরুরি না, কিন্তু এই যে 100% অফার দিয়ে একটি পণ্য বিক্রি করা অথবা 299 টাকায় একটি পণ্য আপনি পেয়ে যাচ্ছেন, এই যে একটি আই ওয়াশ থাকে 300 টাকার পণ্যটি 299 টাকা করার, এটা একটি বিজনেস পলিসি আমরা সকলেই জানি, কিন্তু এই প্রাইসটি সেট করে আসলে আমরা ক্রেতাদের কোনোভাবে ফাঁদে ফেলছি কিনা একটু বলতেন যদি। ধন্যবাদ আপু। খুব সময় উপযোগী একটা প্রশ্ন। আমি বলবো যে এক্ষেত্রে আমাদের সবার বিজনেস কিন্তু যার যার একটা বিজনেস পলিসি মেনটেন করতে হয়। এখানে আমি বলবো 50% 50-50 একটা বিষয় আছে। 50% হয় সেলার, আমরা যারা সেলার আছি তাদেরকে দায়িত্ব নিতে হবে কাস্টমারকে এডুকেটেড করার, যে আমার পণ্যটা আমি কেন ডিসকাউন্টে দিতে পারছি না, আমি কেন 50% ডিসকাউন্টে কেন দিতে পারছি না, সেটা আমার ক্রেতাদেরকে আমাকে জানাতে হবে যে হ্যাঁ আমার একটা মিনিমাম বাইং প্রাইস আছে, ক্যারিং চার্জ আছে, আমার স্টক করার জন্য একটা স্পেসের দরকার হয়, আমার উদ্যোগের ট্রেড লাইসেন্স আছে বা আমি ব্যাট দিই, আমার ওভারঅল সবকিছু ব্যাপারে আমাকে কাস্টমারকে অবগত করতে হবে। সবকিছু মেনটেন করে আমার একটা প্রোডাক্টের একটা মিনিমাম প্রাইস রেঞ্জ আছে, এর নিচে আমি দিতে পারছি না। আমি যদি আমার কাস্টমারকে এডুকেটেড করি যে হ্যাঁ এই সেম প্রোডাক্টটা যদি আমি অন্য একটা পেজে আমি কিনতে যাই, সেখানে আমি কেন এত কমে পাচ্ছি, আপনার এখানে কেন এত বেশি প্রাইস, আমার এখানে কেন এত বেশি প্রাইস, সেটা আমাকে ক্লিয়ার করতে হবে, কাস্টমারকে জানাতে হবে, আমাকে প্রচার করতে হবে। আমাদের প্রথম দায়িত্বটা আমাদের নিতে হবে। আমরা যারা সেলার আছি, যারা অথেন্টিক উপায়ে এবং কিছু ফর্মাল প্রসিডিউরের মাধ্যমে যখন আমরা বিজনেস রান করি, তখন এটা আমাদের দায়িত্ব আমাদের ক্রেতাদেরকে অবগত করার। এটা ম্যান্ডেটরি না যে সব ক্রেতারা জানবেন যে একটা প্রোডাক্টের প্রাইস কেন এত হাই হবে। এটা প্রাথমিক পর্যায়ে আমরা ক্রেতাদেরকে ব্লেম করতে পারি না। দ্বিতীয় পর্যায়ে যখন আমরা বেশি বেশি প্রচার করব, আমরা ক্রেতাদেরকে এডুকেটেড করব, তখন ক্রেতারা যখন জানবেন, নেক্সট টাইম যখন কোনো পেজ থেকে যখন উনি ছাড়ে কিনতে যাবেন, তখন তিনি সেকেন্ড টাইম থট দিবেন যে কেন আমি এই পেজে কেন আমি কম দামে আমরা কিনতে যাব। এখানে আমরা বলি যে হ্যাঁ কাস্টমারের একটা আছে যে তারা কম দাম পেলেই হচ্ছে অন্য পেজে দৌড়াদৌড়ি করে, আমরা কাস্টমারদেরকে ব্লেম দেই। এটা আসলে করা উচিত না, এই জন্য কারণ ই কমার্স ইন্ডাস্ট্রিটা খুব বেশি দিন হয়নি, যদি বলি 2015 সালের আগে তেমন ভাবে জনপ্রিয় ছিল না আমাদের অনলাইন বিজনেসটা। তো একটা নতুন ইন্ডাস্ট্রিতে আমাদের কাস্টমার যে খুব এই ব্যাপারে যে খুব এডুকেটেড হবে, তারা খুব জেনে বুঝে এখানে আসবে, এটা এক্সপেক্ট করা আমাদের আসলে উচিত না। তো সেক্ষেত্রে কাস্টমারকে ব্লেম করা যাবে না, আমাদের উচিত কাস্টমারকে ইনফর্ম করা। তারা যখন জানবে তখন তারা সচেতন হবে, এবং যখন খুব বড় বড় অফার দেখি যখন ওনারা অন্য পেজে যাবেন, ওনারা সেকেন্ড টাইম চিন্তা করবেন, থার্ড টাইম চিন্তা করবেন। এবং এই যে একটার পর একটা আমি বলবো যে স্ক্যান্ডাল হচ্ছে ই কমার্স ইন্ডাস্ট্রিতে, এটাও কিন্তু অনেকটা কমে আসবে। এই দায়টা আমাদেরই নিতে হবে, আমরা যারা অনলাইন সেলার আছি তাদেরই নিতে হবে, যে এই ফাঁদে আমরা যেটা বলছি যে ফাঁদ, এই ফাঁদে যেন ওনারা না পড়ে সেই দায়িত্বটা আমাদের নিতে হবে। সেজন্য কাস্টমারকে এডুকেট করার দায়িত্বটা আমাদের নিয়ে তাদেরকে জানাতে হবে, আমাদের প্রচার চালাতে হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই ক্ষেত্রে ক্রেতার জায়গা থেকে আসলে অপরচুনিটি কস্টই কাজ করে, আসলে আমি কোন পেজ থেকে পণ্যটি কিনবো। এবার সাইকা শাহরিনের কাছে চলে যাব। আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি এফ কমার্স করে থাকেন, কিন্তু যদি একটু পত্র পত্রিকার দিকে তাকাই, প্রায় 300 থেকে 350-ও বেশি আসলে এফ কমার্স চালু আছে। এই যে সংখ্যাটি, এবং যদি একটু অন্যভাবে বলি যে আমি কিছু পণ্য নিয়ে আসলাম, বিক্রি করলাম, কিছু অংশ আমার লাভ হলো, আমি ব্যবসা করলাম,
এই যে কিছু কিছু মানুষের এই ভাবনাটি দিয়ে তারা এফ কমার্স শুরু করে, এবং আপনারা যারা আসলে বিজনেস পলিসি সঠিকভাবে মেনটেন করে বিজনেস চালু করছেন, তাদের মধ্যে পার্থক্য এবং আপনাদের উপর কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া পড়ে সেটি একটু জানতে চাচ্ছিলাম। আসলে অনেক সময় উপযোগী প্রশ্ন, এটা অবশ্যই বলতে হবে। কারণ যেটা আপনি বললেন যে এখন হয়তো বা অ্যাক্টিভ আছে 3 থেকে 350 এফ কমার্স সাইট, রাইট? কিন্তু এই যে করোনা প্যান্ডেমিকটা যখন শুরু হলো, তখন কিন্তু দেখবেন হঠাৎ করে অসম্ভব রকমের নতুন ফেসবুক পেজ, নতুন ফেসবুক ব্যবসা শুরু হয়েছিল, তাই না? এই ব্যবসাগুলো হতে পারে খাবারের ব্যবসা, আবার কাপড়ের ব্যবসা, আবার ঘরে পরার কাপড়ের ব্যবসাও কিন্তু এখন শুরু হয়েছে, যেটা কিন্তু আগে আর ছিল না, কারণ মানুষজন বাইরে গিয়ে নিজে দেখে পছন্দ করে কিন্তু। এখানে মজাটা হচ্ছে এরকম যে অপরচুনিটি কস্ট বলে না যাই বলে না আপু, একটা মানুষ কিন্তু, যেটা কাকুলি আপু বললেন যে হ্যাঁ দামের ডিফারেন্স তারা করবেনি। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার পণ্যটা আমি পুরোপুরি তৈরি করছি। হয়তো র ম্যাটেরিয়ালটা আমি কিনে আনছি, যেমন কাপড়টা আমি কিনছি, তার উপরে ব্লক করানো, তার উপরে এমব্রয়ডারি করানো, তার উপরে সেটাকে তৈরি করা, সেটা কিন্তু আমি করছি। কিন্তু যিনি একজন কাপড়টা তৈরি করা কাপড় কিনে এনে বেচছেন, যিনি রিসেলার, তার সঙ্গে কিন্তু কোনোভাবেই আমার প্রোডাক্টের দামের মিল হবে না, মিলতাল হবে না। হ্যাঁ বলতে পারেন আপনি, হ্যাঁ আমিও ব্লকের কাপড় বেচছি, উনিও ব্লকের কাপড় বেচছে, আপনারটা তো দাম কেন, ওনারটা কম দাম কেন? কারণ জিনিসটা হচ্ছে আপু, আমি যে কাস্টমাইজেশনের সুযোগটা দিই, যেমন আমার কাছে আপনি কাস্টমাইজ করতে পারবেন, মানে আপনি আমার ব্লকটা দিয়ে আপনার পছন্দের কাপড়ে পছন্দের রঙে কাজ করাতে পারবেন। সেই কাস্টমাইজেশন কিন্তু আপনি একটা রিসেলার কাছে পাবেন না, কারণ উনি কাজটা করাচ্ছেন না। এবং 2 নম্বর জিনিসটা হচ্ছে যে একজন রিসেলার যখন এক জায়গায় যাচ্ছেন, গিয়ে ধরেন উনি একটা যেটা আমরা বলে 10 থান জিনিস নিয়ে আসলেন, একবারে কাজ করানো একটা বড় অ্যামাউন্টের কাপড় উনি কিনে নিয়ে আসলেন, আমি কিন্তু সেটা করতে পারছি না। কারণ আমাকে প্রতিটা কাজ নিজেকে দাঁড়িয়ে থেকে করাতে হচ্ছে হয়তোবা, অথবা আমি কি একটা লিমিটেড অংশে কাজ করছি। কারণ আমাকে দেখতে হবে যে ইকোনমিক স্কেলে গেলেও আমার ব্যবসাটা অবশ্যই বাড়বে, কারণ আমার খরচ তখন কমে আসছে, কিন্তু আমি তো কাস্টমাইজ কাজ করছি, তো আমার কিন্তু পণ্যের দাম ওভাবে বেড়ে যাচ্ছে। কারণ আমি যখন পাইকারি কিনবো তখন আমার দাম কমছে, যখন আমি খুচরা কিনছি তখন আমার দাম বাড়ছে। তো আপু যেটা বলেন, কাকুলি আপু যেটা বলেন, সেটা আসলেই সত্যি। আমাকে আমার কাস্টমারকে এডুকেট করতে হবে যে আপু বা ভাইয়া, আপনি যখন আমার থেকে জিনিসটা নিচ্ছেন তখন আপনি ওয়ান অফ একটা জিনিস পাচ্ছেন, একটা অনন্য জিনিস পাচ্ছেন, একটা ইউনিক জিনিস পাচ্ছেন, যেটা কিন্তু আপনি অন্য কারোর কাছে পাচ্ছেন না। হ্যাঁ আপনার বাজেট না থাকতে পারে, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি যদি মনে করেন যে আপনার কাছে মনে হচ্ছে যে আপনার বাজেটের বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি যেটুকু লাভ করতে চাচ্ছি বা যেটুকু আমার করতে যাচ্ছি, আমি আপনাকে সার্ভিসটার ব্যাখ্যা দিতে পারি। আর আফটার সেল সার্ভিসও কিন্তু আমাদের কাছে আছে। আমরা কিন্তু যখন কাপড়টাকে মানে গ্রহণ করছে, তখন কিন্তু আমরা বলে দিই কি করে ওয়াশ করতে হবে, কি করে হচ্ছে সেটাকে মানে ভালো রাখতে হবে। এখন আপনি যেটা বলছেন যে হ্যাঁ কাপড় কাপড় নষ্ট হয় না, এমন কিন্তু না। কিন্তু আপনি যদি মনে করেন পেজের রিভিউর কিন্তু ব্যবস্থা থাকে, তাই না কাকুলে? আমাদের কিন্তু একটা পেজের রিভিউর ব্যবস্থা আছে, আপনারা সমস্ত কাস্টমার কিন্তু ঘুরে ফিরে একবার রিভিউ করতে পারেন, যে 5 তারা দিতে পারেন, 1 তারা দিতে পারেন, কাজে কি সমস্যা হচ্ছে তারা বলতে পারেন। তো কাপড় যদি নষ্ট হয় সেটা কিন্তু আমি একটা রিটার্ন আপনাকে দিব, সেটা হচ্ছে পরের ধরেন পরের পারচেজে কিছু পার্সেন্টেজ কম, অথবা ধরেন সেই কাপড়টা যদি পুরোপুরি নষ্ট হয়ে যায় সেটাকে আমি ফেরত নিয়ে সেটাকে আমি নতুন করে তৈরি করে দেবো। এইরকম ছোটখাটো জিনিসগুলো কিন্তু আমাদের এফ কমার্সের লোকদের করতে হবে। আদারওয়াইজ আপনি যেটা বলছেন, যতই অপরচুনিটি কস্ট হোক, যতই আমার হচ্ছে আপনাকে আমি বুঝাতে পারি যে আপনি বাসায় বসে কিনছেন, জিনিস মানে আদতের জিনিস যদি ভালো না হয়, কেউ কিন্তু নিবে না। একবার নিবে হয়তো, তারপর কিন্তু বুঝে যাবে যে না, ওনার থেকে আরেকবার নেওয়া যাবে না। এবং ওয়ার্ড অফ মাউথ এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার ই কমার্সে। আপনার কিন্তু যে কোনো কিছু হলেই এখন দেখবেন অনেকগুলো গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপ আছে যেখানে মানুষজন রিভিউ দেয়, প্রোডাক্ট রিভিউ দেয়। সামান্য সমস্যাতে মানুষ আজকাল একটা একটা অনলাইন পেজকে, একটা ব্যবসাকে যেভাবে করে ধরেন নেগেটিভ রিভিউ দিয়ে ভরিয়ে দিচ্ছে, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে, মানে আমাদের ক্ষেত্রে জিনিসটা খুব ভীতিকর। মানে সিম্পলি মনে করেন আমার আপনার সঙ্গে একটু তর্কাতর্কি হলো কোনো কিছু নেই, যেটা টাকা হলে বলেছেন, হ্যাঁ আমরা তর্ক অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু তারপরও কিন্তু মাঝে মাঝে যেটা হয় যে দেয়ার আর 5% কাস্টমার, 1% কাস্টমার যাদের সঙ্গে হচ্ছে আমরা আসলে তর্ক না মানে হয়ে যায়। সেক্ষেত্রে নেগেটিভ রিভিউটা এত একটু ভীতিকর ব্যাপার আপু। এখন জিনিসটাকে আমাদের মানে ধরেন যে চারপাশে যে ব্যবসার অবস্থা, তাতে আমরা বেশ ভয় থাকি সব সময় যে ঠিক আছে, বুঝলাম সমস্যা হয়েছে, সমস্যাটা কি করে মিটিগেট করা যায়, কি করে সেটাকে সামলানো যায়। আদারওয়াইজ আমার ব্যবসা কিন্তু ধরেন একটা এফ কমার্সের ওয়ার্ড অফ মাউথের যেই বড় একটা ব্যাপার আছে, সেটা আমার ব্যবসা ডুবতে বেশিক্ষণ লাগবে না, অনেক দূর উঠতে বেশিক্ষণ লাগবে না।
তো এই জিনিসগুলো মাথায় রেখে আসলে আমাদেরকে ব্যবসাটা করতে হচ্ছে এখন। কারণ রিসেলার আর ম্যানুফ্যাকচারের মধ্যে ডিফারেন্সটা এখানেই আপু, যে আমরা আস্থার জায়গা তৈরি করতে আমাদের যে খাটনিটা হয় সেটা অনেক বেশি। মানে নিজেরা কাজ করলে আসলে জিনিসটা অনেক বেশি একটা সমস্যা তৈরি করে আমাদের জন্য, কারণ সারাক্ষণ একটা দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় যতক্ষণ না পর্যন্ত কাপড়টা বা আমি তো অনেক কিছুই বানাই, চাদর থেকে শুরু করে পর্দা এভরিথিং, যতক্ষণ পর্যন্ত কাস্টমার সেটা পাচ্ছে, সেটাকে রিসিভ করে তাদের পজিটিভ একটা অ্যাটিটিউড দেখাচ্ছেন, ব্যবহার করছেন, ইনফ্যাক্ট 1 সপ্তাহ পরেও আমাকে বলতে পারেন যে না ধুয়েছি রং উঠেছে, তখনও কিন্তু আমাকে ব্যাখ্যা করতে হবে যে কেন। সেখানে আমার দোষটাকে আমাকে বুঝতে হবে, যদি আমার এখানে ভুল থাকে তাহলে আমাকে সেটাকে মিটিগেট করতে হবে, সমঝোতায় আসতে হবে, আদারওয়াইজ কিন্তু ব্যবসা করা যাবে না। মানে আর বাংলাদেশের একটা ব্যাপার হচ্ছে কি, যেটা শুরুতে আপনি প্রশ্ন করেছিলেন কাকলি আপুকে, আমরা সত্যজিৎ রায়ের ভাষায় বলতে গেলে আমরা না তিনের বশ, মানে আমরা কাম ক্রোধ লোভ মদ মৎসাদের মধ্যে লোভের বশ অনেকখানি। ডিসকাউন্ট দেখলে আমরা অনেক দূর চলে যেতে পারি। তো ওই লোভটাকে আসলে মানুষের লোভটাকে বোঝানো একটা বড় ব্যাপার, মানে ব্যবসার জন্য একটা অনেক বড় বিষয়, যে আসলে আপনি কি করতে পারেন এই জিনিসটাকে নিয়ে। এরপর আসলে চলে যাব কাকলি তালুকদারের কাছে। আপনি দীর্ঘদিন উইয়ের দায়িত্বে ছিলেন, উইয়ের মতো একটি বিশাল প্ল্যাটফর্ম, এবং সাইকা আপু একটি ভয়ের কথা বললো যে এরকম উটকো ব্যবসায়ীদের কারণে আসলে কিছু সময় আমরা ভয়ে থাকি যে আমাদের ব্যবসাটি অ্যাট স্টেক আছে কিনা। তো আপনার কাছে জানতে চাচ্ছিলাম এই যে ই কমার্সের প্ল্যাটফর্ম গুলো, এই যে দুষ্ট চক্রের ফাঁদ, এর দায়টি আসলে কার? আপনি তো দীর্ঘদিন এত বড় একটি প্ল্যাটফর্মে দায়িত্বে ছিলেন এবং নিজস্ব একটি প্ল্যাটফর্মও আছে আপনার, কাকলি অ্যাটায়ার্স। তাহলে এর দায়টি কার? আসলে এত কিছু হচ্ছে, এর দায়টি আসলে কার? ধন্যবাদ আপু। আসলে আমি ওয়েব প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিলাম ইকেবের ফাউন্ডার প্রেসিডেন্ট রাজীব আহমেদ স্যারকে দেখে। স্যার গ্রুপটা মেনটেন করতেন, তো স্যারের কাছে শেখার কারণে ছিলাম এবং একটা পর্যায়ে একটা দায়িত্বে ছিলাম। এবং আমার দায়িত্বে থাকাকালীন আমি যেটা দেখেছি যে ওই গ্রুপে যত সেলারের কমপ্লেন আসুক, কাস্টমারের কমপ্লেন আসুক, স্যার যেটা করতেন একজনকে দায়িত্ব দিতেন, দিয়ে সেলার বায়ার দুজনকে সহ ওই তিনজনের একটা গ্রুপ চ্যাট করে দিতেন, যে সেলারের ওখানে তিনজনই অ্যাটেন্ড থাকবে, যে দুই পক্ষের কথা শোনা হবে, শুনে তারপর হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি সেলার কোনো কারণে ফল্ট হয়ে থাকে তাহলে সেলার টাকাটা ব্যাক করবে কাস্টমারকে। এবং সেলার যদি, আমি এমনও দেখেছি যে সেলার যদি পে করতে ব্যর্থ হতো তাহলে স্যার বলতেন যে আমাদের নিজেদের মধ্যে কেউ এই টাকাটা ব্যাক করে দিতেন, এই দায়িত্ব নিয়ে কাস্টমার বেসডই ছিল এটা, যে কাস্টমারকে কখনোই খেপানো যাবে না, কাস্টমার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি থাকবে। আমি কিন্তু ওখান থেকে শিখেছি এটা, যে হ্যাঁ কাস্টমারকে ফার্স্ট প্রায়োরিটি দেখে দিয়ে যে কোনো প্রবলেমের সলিউশন হবে, মাঝে মধ্যে লস দিতে হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য মাঝে মধ্যে লস দিতে হবে, এবং এটা মেনেই কাজ করতে হবে আমাদের। তো ওই সময়টা দেখেছি একদম ওখানে কমপ্লেন একদম 0% ছিল। আবার দেখা যেত যে যদি কাস্টমারের কোনো কারণে ফল থাকে তখন ওই প্রবলেমের কথা সূত্র ধরে ওটা চলে আসতো এবং কাস্টমার একসময় নিজে বলতো যে না এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি হচ্ছে যেটাই রেজাল্ট আসছে আমি স্যাটিসফাইড। একদম এটা একেবারে নির্মূল করে তারপরে ওই গ্রুপ চ্যাট ইন হতো। স্যারের কাছ থেকে এটা শিখেছি। এবং সেখানে দেখা যেত স্যার যতদিন দায়িত্ব ছিলেন ওখানে কমপ্লেন ছিল 0%। তো একটা প্ল্যাটফর্মে যখন একটা সেলার একটা বায়ার অ্যাক্টিভ থাকবে, ওই প্ল্যাটফর্মে যে রুলস এন্ড রেগুলেশন থাকবে ওটার পিছনে যারা দায়িত্বে থাকবে তাদের সবাইকে ওই দায়িত্বটা নিতে হবে। রেসপন্সিবিলিটি যার যার যেটা, সে সেখান থেকে অনেস্টলি পারফর্ম করতে হবে, তাকে অনেস্ট থাকতে হবে এবং সেখানে কোনো স্বজনপ্রীতি থাকবে না, নিউট্রাল থেকে যে কোনো সিদ্ধান্তে আসতে হবে। এবং এখানে নীতিটা অনেক বড় ব্যাপার। নীতি যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার কন্টিনিউ 0%-এ চলে আসে। এবং সেই জায়গা থেকে আমি শিখে কিন্তু আমার যে প্ল্যাটফর্মটা, 15,000 মেম্বারের যে গ্রুপটা আমার কাকলি সেটের, সেখানে আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই। আমার ওখানে জামদানি বেসড গ্রুপ, ওখানে অসংখ্য এন্টারপ্রেনার আছেন যাদের জামদানি সেল হচ্ছে। এখানে আমার গ্রুপ থেকে লাখপতি হয়ে গিয়েছেন জামদানি সেল করে, এরকম হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি আল্লাহর রহমত। সবাই কাস্টমার বায়ার সবাই স্যাটিসফাইড। এই যে শিক্ষাটা আমি পেয়েছি তাদের কাছ থেকে, বা কিভাবে সলভ করতে হয়, বা অন্যান্য ক্ষেত্রে যদি এরকম আসে, যেমন আমি ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ গ্রুপের হচ্ছে আমি মডারেটর।
ওখানে যদিও একটা নলেজ বেসড একটা প্ল্যাটফর্ম, কিন্তু ওখানেও সেল হচ্ছে। ওখানে শালের ওয়েবে শাল সেল হচ্ছে, মণিপুরি ওয়েবে মণিপুরি সেল হচ্ছে। তো ওখানেও কিন্তু এমন বায়ার সেলের হয়তো কিছু না কিছু প্রবলেম হতে পারে। এটা আমরা ওভারঅল সবাই দেখি যে কোথায় প্রবলেমটা এবং সলিউশনটা কি হতে পারে। আলটিমেটলি আমরা কাস্টমারকে পজিটিভ ধরে আমরা কাজ করি এবং সেখানে একটা সলিউশন চলে আসে। তো আমরা যে সেলার আছি তাদেরকে ওই মন মানসিকতা রাখতে হবে যে হ্যাঁ, আমার সার্ভিস যতই ভালো হোক না কেন, আমার প্রোডাক্ট যতই ভালো হোক না কেন, 5% আমি প্রতি মাসে 5% কাস্টমার এরকম পাবো, 5% আমার প্রোডাক্ট রিটার্ন আসবে। এটাকে আমার ধরে নিয়ে কাজ করতে হবে এবং কাস্টমারকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিব। কাস্টমারকে স্যাটিসফাইড করার জন্য আমি মাঝে মধ্যে লস দিব। এই লসটা আসলে অ্যাকচুয়াল লস না, এই লসটা পরবর্তীতে দ্বিগুণ ফিডব্যাক নিয়ে আসবে। যেমন সে যদি এই কাস্টমারটা যদি আমি লস দিয়ে যদি তাকে স্যাটিসফাইড করতে পারি, নেক্সট টাইম সে আমাকে আরো 5টা কাস্টমার আমার জন্য নিয়ে আসবে। সে যদি স্যাটিসফাইড হয়, আমার জন্য আরো কারো কাস্টমার নিয়ে আসবে। সে আমার জন্য হবু কাস্টমার ক্রিয়েট করার একটা জায়গা হতে পারে। তো সেই জিনিসটা মাথায় রেখে হচ্ছে আমাদের কাজ করতে হবে। আমি আরেকটু যোগ করতে চাচ্ছিলাম, সেটা তো আপনি বললেন যে নীতি নৈতিকতা, জবাবদিহিতার কথা এবং আপনাদের জায়গা থেকে দায়িত্বশীলতার কথা। যদি একটু পেছনের দিকে তাকাই, যে আজকে ইভেলি, ধামাকা, ই অরেঞ্জের মতো এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আগেও ছিল এবং এগুলো আগেও বের হয়ে আসছিল পত্র পত্রিকার মাধ্যমে, আমরা জানতে পেরেছিলাম। এই যে তারা যে এতদিন ধরে এরকম দর্শক আকর্ষণ করে ব্যবসাটি পরিচালনা করে যাচ্ছিল, যারা আসলে দায়িত্বে থাকে তাদের নজরে কি আসলেই আসে না, নাকি গ্রাহক কোনো কমপ্লেইন করার পরে সেটি আসলে নজরে আসে? কি বলছেন আপনারা এটা নিয়ে? আমি এখানে আমি একটু কথা বলতে চাই, কারণ অনেকে বলছেন বিভিন্ন সংগঠনকে দোষারোপ করছেন যে তারা কেন দায়িত্ব নিবে না, তাদের মেম্বার ইভিলি বা ইউরেন যে প্ল্যাটফর্ম গুলো হচ্ছে স্ক্যান্ডেল হচ্ছে, তারা যে প্ল্যাটফর্মের মেম্বার তাদেরকে দোষারোপ করা হচ্ছে। আমি এখানে একটু আমার এখানে একটু অবজেকশন আছে এই জন্য যে হ্যাঁ, সাপোজ আমাকে যেমন আমি নিজে বলি যে আমি হচ্ছে রাজীব আহমেদ স্যারের হচ্ছে ছাত্রী, আমি ওনার কাছ থেকে শিখছি। তো আমি আমার নীতি রেখে, আমি যে পলিসি রেখে আমি এখন পর্যন্ত আসছি, আমার পজিটিভিটি দেখে স্যার হচ্ছে বলছেন আমাকে নিয়ে অনেক পোস্ট লিখছেন স্যার, যে হ্যাঁ কাকুলি আপু এমন ওমন, ওনার বিজনেসে উনি হচ্ছে একটা নীতি মেনে করেন, অনেক পোস্ট লিখছেন। হ্যাঁ, এখন ধরেন স্যার আমাকে স্বীকৃতি দিলেন, দেওয়ার পরে আমি কি করলাম, আমার নিজের একটা বুদ্ধি গজাইলো। আমি চিন্তা করলাম কি, আমি তো হচ্ছে ইটেবের প্রেসিডেন্টের স্বীকৃতি প্রাপ্ত একজন মানুষ, আমি এখন এটাকে ইউজ করব। আমি এখন একটা মার্কেট প্লেস করে ফেলবো, আমার কাকুলি স্যার এটার একটা মার্কেট প্লেস করে ফেলবো। আমি হচ্ছে ধামাকা অফার দিব, 50% ডিসকাউন্ট দিব। এরকম করে আমি বিভিন্ন কাস্টমারের কাছ থেকে, কাস্টমার তো একটু অফার দেখলেই ঝাঁপায় পড়ে, আমি টাকা নিব, অ্যাডভান্স টাকা নিব, নিয়ে হচ্ছে আমি গায়েব হয়ে যাব। তো এখানে এরপরে যদি কেউ রাজীব আহমেদ স্যারকে ব্লেম করে, সেটা ঠিক হবে না। কারণ স্যার হচ্ছে আমার এই রূপটা, আমার মনের ভিতরে যে ইচ্ছাটা, এটা স্যার জানেন না যে আমার সাইকোলজি কি, আমার মাথার মধ্যে কি চলছে। স্যার কিন্তু আমার যে পজিটিভিটিটা দেখেছেন, সম্ভাবনাটা দেখেছেন, সেটা নিয়ে পোস্ট লিখেছেন। সেখানে এই পর্যন্ত কিন্তু আমাকে আমার কথা বলে আসছেন, লিখে আসছেন। এখন আমার চিন্তা হলো যে আমি রাজীব আহমেদ স্যারের কথা শুনবো না, ওনার যে পলিসি আছে সেটা আমি মেনটেন করবো না, যে নীতিটা আছে সেটা আমি ফলো করবো না। এখন আমার ওনার সুনামটা ইউজ করে আমি আমার বিজনেসটাকে আমি যেভাবে অনৈতিক উপায় হোক, যেভাবে হোক, আমি এটাকে বুস্ট করবো। আমি অনেক বড় করে আমার নিজের বেনিফিটটাকে আমি চিন্তা করবো, ওভারঅল ইন্ডাস্ট্রির কথা আমি চিন্তা করবো না। সেটার দায়ভার কিন্তু আমার একারই নিতে হবে। সেখানে স্যারকে ব্লেম করে দোষারোপ করে উপায় মানে এটা লজিক্যাল না। কেন, যারা হচ্ছে মেম্বার হচ্ছেন, কোন একটা সংগঠনের মেম্বার হচ্ছেন, একটা প্রতিষ্ঠানের মেম্বার হচ্ছেন, তখন তারা মেম্বারশিপটা এই জন্য দিচ্ছেন এটা একটা সম্ভাবনাময় প্ল্যাটফর্ম। এখানে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, নতুন একটা ই কমার্স একটা মার্কেট প্লেস তৈরি হচ্ছে, এখানে কেনাকাটার একটা ইয়ে আছেন, সম্ভাবনা হচ্ছে, মানুষ ইনভলভ হচ্ছে, ইন্টারেস্ট দেখাচ্ছে, বিভিন্ন সেলিব্রিটিরা আসছেন। তো এটাকে আমরা যদি স্বীকৃতি দিই তাহলে হয়তো আরো অনেক ভালো হবে। এই সম্ভাবনাময় একটা প্ল্যাটফর্ম দেখিয়ে কিন্তু এটাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, মেম্বারশিপ দেওয়া হচ্ছে। এখন মেম্বারশিপ পাওয়ার পরে ওনারা এটাকে
পজিটিভলি ইউজ করবেন না নেগেটিভলি ইউজ করবেন, এটা কিন্তু দায়ভার তাদেরই, যাদের এই বিজনেসটা দায়ভার কিন্তু তাদেরই নিতে হবে। হ্যাঁ, যখন দেখবেন যে কমপ্লেন চলে আসতেছে, নেগেটিভ রিভিউ চলে আসতেছে খুব বেশি, তখন তারা যেটা করতে পারেন মেম্বারশিপটা ক্যান্সেল করে দিতে পারেন, যে না অনেক বেশি নেগেটিভিটি আসতেছে, অনেক নেগেটিভ রিভিউ আসতেছে, হচ্ছে আমাদের মেম্বারশিপ থেকে তাকে বাদ দেওয়া হলো। তারা এই দায়িত্বটা তারা নিতে পারেন। এর বাইরে ওনাদের বিজনেস পলিসিতে কি হবে, কি অ্যাড হবে না হবে, সেই দায়ভার কিন্তু তারা নেবেন না। কারণ কাস্টমার যখন একটা বিজনেস করবে, তার কেন যে পার্সোনাল ব্র্যান্ডিংটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন? আমাকে পার্সোনালি যদি আপনারা চিনেন, তখন চিন্তা করবেন কি কাকুলি আপুর কাছ থেকে যদি একটা জামদানি নেই, তাহলে কাকুলি আপু দায়বদ্ধ, আমি কাকুলি আপুকে ধরতে পারবো, ইনবক্সে বলতে পারবো যে আপনার এই প্রোডাক্টটা কেন ভালো না। কাকুলি আপু বিভিন্ন ইভেন্টে যায়, বিভিন্ন সেমিনারে যায়, অংশগ্রহণ করে, সেখানে গিয়ে বলতে পারবো আমার এখানে একটা কথা বলার স্কোপ আছে। কিন্তু একটা মার্কেট প্লেসের পিছনে কে কাজ করছেন, কোন ইউনিট কাজ করছেন, কারা কারা ইনভলভ, সেটা কিন্তু আমরা ওভারঅল কি জানি, তাদের কাছে কি রিচ করতে পারি না। তাহলে আমরা যখন একটা প্রোডাক্ট অর্ডার করব, তখন কিসের উপর বেস করে অর্ডারটা করব? আমাকে তো একটা বেস থাকতে হবে যে আমি 50% ডিসকাউন্টে আমি একটা প্রোডাক্ট কিনে ফেললাম, তারা কি আদৌ এই প্রাইসে কি প্রোডাক্টটা কিনে নিয়ে আসতে পারতেছে? আমার তো একটা লজিক চিন্তা করতে হবে, ওই কাজটা করতে হবে। তো এই দায়ভারটা তো একটা সংগঠন বা একটা প্রতিষ্ঠান নিবে না, নিবে হচ্ছে যারা এই প্ল্যাটফর্মের পিছনে আছেন, যারা মার্কেট প্লেসের পিছনে আছেন, তাদের যে ইউনিটটা, তাদের দায়বদ্ধতা তাদের, এবং যারা অর্ডার করছেন তাদের। ধন্যবাদ। এবার আসলে দুইজনের কাছেই যাব, সেটি হচ্ছে একজন গ্রাহক আপনাদের কাছ থেকে কেন পণ্যটি কিনবেন, এবং হচ্ছে আপনাদের আস্থার জায়গাটা তারা আসলে আপনার পেজ দেখে কিভাবে বুঝবে, গ্রাহকদের জন্য আসলে পরামর্শটি কি থাকবে। সাইকা শাহরিন। আচ্ছা আপু, সঞ্জিত আপু, আমি আপনার এই প্রশ্নে আসার আগে একটু কাকুলি আপুর সাথে অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে কাকুলি আপু যেটা বলছেন ঠিক আছে, যে হ্যাঁ ইন্ডিভিজুয়ালের উপরে ডিপেন্ড করে তিনি তার ব্যবসার মডেল কি করে করবেন এন্ড এভরিথিং। তারপর একটা ব্যাপার হচ্ছে কি, মনে করেন যে আমার ধরেন আমি একটা গ্রুপ খুললাম, কিংবা আমি একটা গ্রুপ অফ বিজনেস পার্সনকে নিয়ে একটা কোনো ওয়েবসাইট করলাম, সেক্ষেত্রে কিন্তু মনিটরিং এর একটা ব্যাপার আসে। মানে আমার কিন্তু মনিটর করা উচিত অ্যাজ দ্য ওনার অফ দ্যাট পার্টিকুলার গ্রুপ। হুম। কেন বলছি সেটা, মনে করেন যে আমি যদি কাউকে রেকমেন্ড করি, কিছু তো দায়বদ্ধতা কিন্তু আলটিমেটলি আমার কাছে আসে, যে আমি যাকে রেকমেন্ড করছি তাকে রেকমেন্ড করাটা যদি আমার কাছে ভুল হয়, সেটা স্বীকার করার দায়িত্ব থাকতে পারে। যেটা আপু বললেন যে হ্যাঁ, এই কাজ পরে যেটা করতে পারে সেটা হচ্ছে তাকে সদস্য বাতিল করতে পারে। কিন্তু তারপর আমার মনে হয় একটা ধরেন 6 মাসে একবার বা 3 মাসে একবার একটা মনিটরিং এর ব্যবস্থা থাকলে সবকিছুই আসলে এত দূর যেত না আমার কাছে মনে হচ্ছে। যেটা বললেন ইভ্যালি বা অরেঞ্জ, সেক্ষেত্রে যদি আমরা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের দিকে একটু নজর দিতাম ধরেন, তাহলে হয়তো বা এত কোটি টাকার একটা বড় ধরাটা মানুষজন খেত না। যেটা আমার কাছে মনে হচ্ছে একটু মনিটরিং এর দরকার আছে আসলে মাঝে মাঝে। তো এতগুলো আমাদের কিন্তু সরকারি মানে বিভিন্ন যেটা বলেন যে অনেকগুলো মন্ত্রণালয় আছেন এইগুলোকে দেখার জন্য, তাই না? কিন্তু আমার ধরেন আমি একটা ভোক্তা হিসেবে যদি ভোক্তা অধিকারে মামলা করতে যাই, আমার জন্য কি ব্যাপারটা সহজ? সহজ না কিন্তু। মানে আমরা মনে করি অনেক সহজ, আমরা বলছি অনেক সহজ, কিন্তু তাদের কিন্তু ফেসবুক পেজ আছে, যে ফেসবুক পেজে আমি 2018 সালের নভেম্বরে একটা ভোক্তা অধিকারের একটা কমপ্লেইন দিয়েছিলাম, সেটা এখন পর্যন্ত সিন হয় নাই। তারপরে 3 বছর শেষ হয়ে যাচ্ছে প্রায়। তো আমি যদি ভোক্তা অধিকারে বলতেও যাই, আমার কিন্তু আসলে অতটা সহজ না আমার জন্য কাউকে রিচ করা। সেক্ষেত্রে ভোক্তা অধিকার যেটা করতে পারে সেটা হচ্ছে তাদের মনিটরিং প্রসেসটা বাড়িয়ে দিতে পারে আমার কাছে মনে হয়। আচ্ছা, এবার সঞ্জিতা আপুর পরের প্রশ্নে আসি। সেটা হলো যে যেটা বলছেন আপু, প্রশ্ন যদি আরেকবার রিপিট করেন খুব ভালো হয়, আমি কথা এটা হারিয়ে ফেলেছি। সেটি হচ্ছে আপু, আপনি একজন উদ্যোক্তা হিসেবে আপনার পণ্যটি আমি একজন গ্রাহক কেন কিনবো, এবং আমার আস্থার জায়গাটি আপনার পেজ দেখে আমি কিভাবে বুঝবো। সর্বোপরি আসলে গ্রাহকের জন্য পরামর্শটি কি থাকবে, যাতে আমরা এই ফাঁদে পা না দিতে পারি। আচ্ছা, এটার সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে রিভিউ। হ্যাঁ, রিভিউটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। তবে ফেক রিভিউর ব্যাপারে কিন্তু এখন চলে আসছে অনেক বেশি। মানে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু ধরতে পারবেন খুব সহজে যে ফেক রিভিউ কোনটা কোনটা হচ্ছে আসল রিভিউ। কারণ ব্যবসার না আমাদের, আমি এটা যেটা যেটা বুঝতে পারলাম যে বাঙালির কিন্তু ব্যবসায়িক বুদ্ধি মারাত্মক। মানে আপনি যত কিছু বলেন না কেন, আমাদের কিন্তু প্রচুর ব্যবসায়িক বুদ্ধি আছে। কিরকম, আমার কাছেও মানে আমার কাছেও ইভেন মানুষজনের মানে অনেক ব্যবসায়িক গ্রুপ থেকে প্রস্তাব এসেছে যে আমি যদি 1000 টাকা দিই উনি আমাকে 1000 লাইক দিবেন আমার পেজে।
সে 1000 লাইক কিন্তু নর্মাল প্রোফাইলের না, ওগুলো ফেক প্রোফাইলের। আমি যদি 5000 টাকা দিই তাহলে আমি কিন্তু 50টা রিভিউ পাবো। ফেসবুক পেজে কিন্তু একটা ব্যাপার আছে, যদি আমি পেজের ব্যবসাটা করি সেটা ব্যাপারটা হচ্ছে ইনাফ রেকমেন্ডেশন না থাকলে আপনার কিন্তু রেটিং আসবে না। মানে অন্তত 50 থেকে 100টা রিকমেন্ডেশন আপনার কাছে আসতে হবে, মানে পেজ রিকমেন্ড করে মানুষ, তারপরে আপনার রিকমেন্ড রেটিং অন হবে, যে 1 থেকে 5 তারার রেটিং। সো এগুলোও কিন্তু ব্যবসা আছে। তো আপনাকে রিভিউ, যেটা বলে এডুকেটেড কাস্টমার হতে হবে, যে আপনি রিভিউটা দেখেন, আপনি আরেকটা মানুষেরই দেখেন। আর আমরা হচ্ছে প্রত্যেকেই যখন কাস্টমার জিনিসটা পায় তখন আমরা বলি যে আপনি যদি সেটাকে পড়েন, কিংবা সেটাকে যদি পর্দা হলে পর্দা লাগান, আপনি যদি চান আপনি আপনার ঘরের ছবিটা, আপনি আপনার ছবিটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। সেটাও কিন্তু কাস্টমারদের জন্য একটা আস্থার জায়গা, যে হ্যাঁ আমি কিন্তু মডেলের ছবি দিচ্ছি না, শুধু আমি আমার কাস্টমারের ছবি দিচ্ছি, উনি যে খুশি হচ্ছেন প্রোডাক্টটা পরে, কেউ কিন্তু খুশি না হলে ছবি শেয়ার করবেন না। মানে আপনি যদি কোনো জিনিস পেয়ে পছন্দ না করেন, ফেসবুক কিন্তু একটা মানুষের পার্সোনাল জায়গা, সে কিন্তু কখনোই তার ছবি, তার রিভিউ দিবেন না যদি সে সেটাকে নিজে থেকে পছন্দ না করে আসে। সো আমার কাস্টমারকে, আমি নতুন কাস্টমারকে দেখাতে পারি এরকম করে যে হ্যাঁ আপনি আমার রিভিউ গুলো দেখুন, আপনার কাছে যদি অথেন্টিক মনে হয় আপনি আমার কাছে আসেন। অথবা যেটা হচ্ছে, যদি সম্ভাবনা থাকে যে আপনার কোনো ফিজিক্যাল শপে আপনার পণ্য রাখার সম্ভাবনা আছে, তাহলে সেটা করতে পারেন। একটা এফ কমার্স বা ই কমার্স ব্যবসায়ীর জন্য এটা একটা অনেক বড় ব্যাপার, যদি কোনো ফিজিক্যাল শপে আপনি কোনো পণ্য রাখতে পারেন। কারণ এখনো মানুষ অনেকেই পণ্যটা ধরে কিনতে চায়, হাতে ধরে জিনিসটা বুঝে কিনতে চায়। কারণ আমাদের আস্থার জায়গাটা এই যে ই কমার্স সাইট গুলো নষ্ট করছে, সেটার বড় একটা অংশ আমাদের উপরেও রিপারকাশনটা পড়ছে। তো এখন যদি সম্ভব হয় আমার পক্ষে, তাহলে আমি আসলে একটা ফিজিক্যাল শপে রাখার চেষ্টা করব। কারণ তাহলে হচ্ছে আমার পক্ষে বলা সম্ভব হবে যে আপু, আপনি যদি সরাসরি কাস্টমাইজ অর্ডার নাও করতে চান, কিছু প্রোডাক্ট রাখা আছে এই শপে, আপনি গিয়ে একটু দেখে নিতে পারেন, দেখে নিজে কিনতে পারেন। আপনার পছন্দ হলে আপনি কাস্টমাইজ অর্ডার করলেন। কাকুলি আপু অ্যাড করতে পারেন আমার সাথে, মনে হয় আরো ভালো হবে তাহলে। কাকলি তালুকদার। খুব কাকলি চমৎকার আপুর কাছে বলেছেন চলে যাও। আপু। হ্যাঁ, আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু যে আপুর আগের কথা রেজ ধরে বলি। আমি কিন্তু প্রথমে বলে নিয়েছি যে আমি ওই যে উইয়ের যে প্ল্যাটফর্মের কথা, সেখানে হচ্ছে যিনি কমপ্লেন করেছেন তিনি, এবং যার বিরুদ্ধে কমপ্লেন তিনি, এবং আমাদের ফোরাম থেকে একজন ব্যক্তি, তিনজন মিলে কিন্তু প্রবলেমটার সলিউশনটা হচ্ছে। এবং সেটাই যে ই কমার্স সাইট নিয়ে প্রবলেম, যেখানকার সদস্য, তাদের এই দায়িত্বটা নিতে হবে, তখন হচ্ছে এটা 0% কাস্টমারের এটা 0% চলে আসবে, এবং যদি এটা ফেক হয় সে হচ্ছে হারিয়ে যাবে এক সময়। এটা আমি কিন্তু প্রথম অংশে আমি বলে নিয়েছি। তো যারা ফ্রড অ্যাক্টিভিটিস এ জড়িত এবং যে প্ল্যাটফর্মের আন্ডারে, তারা সবারই হচ্ছে এই যে এমন নয়, এই যে সলিউশনটা যেটা আমি বলেছি যে তিনজনের পার্টিসিপেন্টের হচ্ছে এই প্রবলেমের সলিউশনটা যদি হয়ে আসে, যত বেশি হবে তত বেশি কমপ্লেন কমে আসবে। এবং এটা হবে, এটা তখনই সম্ভব যারা দায়িত্বে আছেন তারা যদি নীতির সাথে চলেন এবং ওই নীতি অনুযায়ী কাজ করে যান, তাদের দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করেন। এটা কিন্তু ফার্স্ট পার্ট। পরবর্তীতে আসে হচ্ছে যারা এরপরেও যদি তারা কোনো ফ্রড অ্যাক্টিভিটিস এ জড়িত থাকে, তখন দায়ভার শুধু তাদেরই। যদি তাদের এই অ্যাক্টিভিটিস এর আগে যদি যে প্ল্যাটফর্মের আন্ডারে তারা যদি কোনো অ্যাকশন না নেয় কমপ্লেন পাওয়ার পরেও, তখন অবশ্যই দায়ভার তাদের নিতে হবে। কিন্তু যদি কমপ্লেন পাওয়ার পরে কোনো অ্যাকশন না নেন, তখন তো এটা বলবো যে ফোরাম হোক বা প্রতিষ্ঠান হোক, সংগঠনই হোক, এটা হচ্ছে তাদের ভিতরে ইন্টারনাল যে একটা চেইন বা কোন সার্কেল থাকে আর সিস্টেম থাকে, ওই সিস্টেমের প্রবলেম। আচ্ছা, এই ওই পার্টটা গেল। এখন আমি বলি যে আপনি যেটা বলেছেন যে হ্যাঁ কিভাবে কাস্টমার কিভাবে বুঝতে পারবে, আপু যেটা বলেছেন আমি সম্পূর্ণ একমত যে হ্যাঁ রিভিউ অপশন আছে আমাদের পেজে, রিভিউ হ্যাঁ দেওয়া যায় এবং ফেক রিভিউ দেওয়া যায়। তারপরে হচ্ছে আমি বলবো যে হ্যাঁ লাইক কমেন্ট পোস্ট করা যায়। তবে আমি খুব প্রাউডলি বলি যে হ্যাঁ আমার গ্রুপে 28,000 লাইক আছে এবং পুরাই অর্গানিক ওয়েতে, কোনো বুস্ট না করে, কোনো মার্কেটিং পলিসিতে ইনভলভ না হয়ে অর্গানিক ওয়েতে 28,000 প্লাস লাইক আছে আমার পেজে। আমার গ্রুপে 15,000 প্লাস মেম্বার আছে। তো অর্গানিক ওয়েতে এটা কেন সম্ভব হয়েছে? কারণ হচ্ছে আমি পার্সোনাল ব্র্যান্ডিংটাকে গুরুত্ব দিয়েছি। আমরা কাস্টমার যারা, আমি একজন সেলার, কিন্তু আমি শাড়ি সেল করি, কিন্তু খাবার কিনি, গহনা কিনি, অন্যান্য যে যে প্রোডাক্ট দরকার হয় সেগুলো আমি অনলাইনেই কিনি।
কারণ আমরা এত ব্যস্ত হয়ে গিয়েছি যে একটা শপিং মলে যাওয়া মানে হচ্ছে একটা দিন নষ্ট, ওই সময়টা আমাদের নেই। তো আমরা কিন্তু যত দিন যাচ্ছি ই কমার্সের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি। তো আমাদের নিজেদের স্বার্থে আমাদের যেটা করতে হবে, আমাদের জানতে হবে যে আমি যে পেজটাই অর্ডার প্লেস করছি সেই পেজের পিছনে কে আছেন, এই জিনিসটা জানতে হবে। আর এই যে যত দিন যাচ্ছে কাস্টমার কিন্তু এই জিনিসটার প্রতি আগ্রহী হচ্ছে জানার জন্য যে এই পেজটার ওনার কে, এই পেজটা কে পরিচালনা করছে। আমার পেজে যখন একজন কাস্টমার নক দেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে আমি কি কাকুলি আপুর সাথে কথা বলছি, এই প্রশ্নটা আসে অর্ডারটা কনফার্ম করার আগে। এটা আসে যে আমি কি কোনো মডারেটর বা কোনো অ্যাডমিনের সাথে কথা বলছি না কাকুলি আপুর সাথে কথা বলছি। যখন আমি বলি যে না আমি কাকুলি আপু, তখন কোনো উনি সেকেন্ড কোনো কথা বলেন না, উনি বলেন যে আপু পেমেন্ট প্রসিডিউর বলেন, আমি অ্যাডভান্স করে তারপর আমি প্রোডাক্ট নিব। এই যে আস্থাটা, এই আস্থাটা তৈরি করতে আমার 2 বছর লেগেছে। কেন? আমি এখন আমরা গ্রুপগুলোতে কি দেখি, পেজগুলোতে কি দেখি, দেখি যে আইদার লাইভ হচ্ছে অথবা সেল পোস্ট হচ্ছে। এটা হচ্ছে অমুক শাড়ি, এটার প্রাইস, এটা ম্যাটেরিয়াল, এই প্রাইস এত, নিতে হলে ইনবক্স করুন, ডেলিভারি চার্জ এত এত। এই বিষয়গুলো ছাড়া কিন্তু আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি না। তো যখন দেখবেন যে একটা পেজে বারবার একই জিনিস আসছে, তখন কিন্তু কাস্টমারের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়। ফেসবুকও অটোমেটিকলি এটা রিচ কমিয়ে দেয়। আপনি একটানা 30 দিন দিয়ে দেখেন, দেখবেন যে রিচ অনেক কমে গিয়েছে। কিন্তু যখন আপনি একটা পোস্ট লিখবেন যেটা কাস্টমারের জন্য ইনফরমেটিভ হবে, একটু সার্ভিস রিলেটেড পোস্ট হবে, যদিও প্রোডাক্টের পোস্ট, কিন্তু পোস্টের ধরনটা হবে সার্ভিস রিলেটেড। যে হ্যাঁ আমার জামদানি শাড়ি এটা হচ্ছে এমন জামদানি, এটা তৈরি হয়েছে এরকম, এটার জন্য যত্ন করতে হবে এভাবে, বা এই শাড়িটার সাথে আপনি এমন গহনা দিয়ে পড়তে পারেন, এটা হচ্ছে রাতের প্রোগ্রামের জন্য যদি আপনি এই সাজটা দেন আপনার জন্য ভালো হবে। তখন কিন্তু কাস্টমার আগ্রহী হয়, বিশেষ করে স্টোরি টেলিং এর ক্ষেত্রে। সেখানে আপনার কাস্টমারের রিচ মানে রিয়েকশনও ভালো হবে, পাশাপাশি রিচও বাড়বে, আপনার প্রোডাক্টের রিচও হবে, এবং আপনার প্রতি একটা আস্থা তৈরি হবে। সেই জন্য আমি বলবো যে প্রোডাক্টের সেলটাকে ফোকাস না করে প্রতিটা সেলারের উচিত তার পার্সোনাল ব্র্যান্ডিং এর উপর জোর দেয়া। পার্সোনাল ব্র্যান্ডিং যখন স্ট্রং হবে, তখন আপনার উপর কাস্টমারদের একটা আস্থা চলে আসবে, আপনার প্রোডাক্টের উপর আস্থা চলে আসবে। তখন কি হবে যে এই পেজের ওনার এই প্রোডাক্টের ব্যাপারে, তিনি যা সেল করছেন তার ব্যাপারে ওনার নলেজ অনেক হিউজ। এবং আমরা আরেকটা জিনিস দেখি যে আমার পেজে যখন অন্য একজন কাস্টমার নক দেন যিনি আমার কাস্টমার না, কিন্তু এই প্রোডাক্ট উনি ইউজ করেছেন এবং কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, তখন যদি বলেন যে আমার এইটা প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে, আমি কি করতে পারি, এখানে যদি আমি বলি যে প্রোডাক্টটা তো আমার কাছ থেকে নেন নেই, তাহলে আমি কেন আপনাকে সলিউশন দিব, বিষয়টা এক ধরনের হয়ে যাচ্ছে। আবার যদি বলেন যে না এই প্রোডাক্টটা এমন হয়েছে, আপনি যদি এভাবে ইউজ করেন তাহলে মনে হয় এটা ভালো থাকবে, বা নেক্সট টাইম এইভাবে করার চেষ্টা করবেন, তখন এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। বা শাড়িটা ফেসে গেছে, আপনি তাদের কাছে দেন, তিনি কাটা ওয়াশ করে দিবেন, শাড়ি ঠিক হয়ে যাবে। তখন কি হবে, উনি আমার কাস্টমার না, কিন্তু আমার কাছ থেকে উনি একটা সলিউশন পেয়েছেন, সার্ভিস পেয়েছেন, নেক্সট টাইম উনি আমার কাছে আসবেন, বলবেন যে না আপু যেহেতু ওনার পণ্য না কিন্তু সলিউশনটা আমি ওনার কাছ থেকে পেয়েছি। যখন উনি ওনার পণ্য দিবেন তখন অবশ্যই উনি দায়ভার নিবেন। উনি ওখানে যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয়, ওই সলিউশনটা ওনার কাছে আমি পাবো, একটা আস্থা তৈরি হবে। এইটা আমাদের সৃষ্টি করতে হবে। তখন কি উনি বিভিন্ন গ্রুপে নিশ্চয়ই পোস্ট দিবেন, রিভিউ দিবেন, বা বিভিন্ন গ্রুপে না দেখ, উনি ওনার পার্সোনাল প্রোফাইলে হলো একটা পোস্ট দিবেন, কৃতজ্ঞতা স্বীকার করবেন যে আমি পেজ থেকে পেয়েছি। এটাকে আমরা রিভিউ হিসাবে ইউজ করতে পারি। আরেকটা বিষয় আমি অ্যাড করবো সাইকা আপুর সাথে, আমরা শুধু পেজের উপর নির্ভরশীল না, আজকাল আমরা ব্লগ সাইট গুলোর উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি। আমরা যখন একটা ব্লগ সাইট মেনটেন করব, ওখানে কিন্তু আমরা পেজে যেরকম একটা ফর্মাল ওয়েতে পোস্ট করি, ওখানে ওই ফর্মালিটিসটা কম থাকে। আমি আমার ব্লগ সাইটটাকে আমার নিজের মতো করে ইউজ করতে পারবো। সেখানে আমি আমার কাস্টমারদের নিয়ে লিখতে পারি, তার পারমিশন নিয়ে আমি তাকে নিয়ে লিখতে পারি, তার একটা ছবি ইউজ করতে পারি, তার প্রোফাইল লিঙ্কটা আমি ইউজ করতে পারি। জি, কাকলি তালুকদার, যা বোঝা গেল আপনার কথার মাধ্যমে, সর্বোপরি আসলে আমার নৈতিকতার জায়গাটি ঠিক রেখে কিভাবে আসলে গ্রাহকের আস্থাটি অর্জন করা যায়, তাহলে আসলে গ্রাহকরা আমাদের দেশীয় পণ্যগুলো কিনবে এবং আমাদের অর্থনৈতিক অবস্থার আসলে উন্নতি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাইকা শাহরিন, আপনাকেও ধন্যবাদ আজকের এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ চমৎকার আয়োজনের জন্য। জি, সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন।
অর্থনীতির এই সম্ভাবনাময় খাতটি এখন যে অবস্থায় আছে, বুমিং সেকশনে আছে, এবং এই খাতটি যেন ধসে না পড়ে সেই কামনাই রবে। আপনাদের সকলকে আবারও অন্য একটি পর্বের জন্য স্বাগত জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। ধন্যবাদ সকলকে।